হ্যাঁ, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। বিপ্লব এইচএসসি প্লাস অ্যাডমিশন বাংলা প্রথম পত্রের বইয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। দেখো, আজকে আমরা পড়ব হচ্ছে কবিতা প্রত্যাবর্তনের লজ্জা। এই কবিতাটা তোমাদের সিলেবাসের সর্বশেষ কবিতা। তো হয়েই থাকে, সাধারণত হতেই পারে তুমি হয়তো সর্বশেষভাবে এই ভিডিওটা দেখতেছো। তো যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে তো জানতে পারতেছ আমাদের আসলে ধরনটা কি। আমাদের যে নোট, এই বই এমন একটি বই যে বইয়ের সাথে তোমাকে শিক্ষকও পাচ্ছ, বইয়ের সাথে তুমি সমাধানও পাচ্ছ। সমাধানটা পাবা হচ্ছে এই যে ভিডিও ক্লাসের মাধ্যমে। এই যে ক্লাসটা যে নিচ্ছি, এই ক্লাসটা এই কিউআর কোডের ভিতরে থাকবে। তো যাই হোক, আমরা আজকে কী আলোচনা করব, আমরা হচ্ছে এই কবিতাটার একদম এ টু জেড সব কিছু পড়ে ফেলবো এই ক্লাসের মধ্যে। এ টু জেড বলতে বেসিকটা পড়বো, নোটগুলো পড়বো, লেখক পরিচিতি পড়বো, ব্যাখ্যা পড়বো, কোন লাইনটা দিয়ে কী বোঝানো হয়েছে। এরপর হচ্ছে নোটগুলো আছে, কিছু নোট কীভাবে করে সাজিয়ে সাজিয়ে বিষয়গুলোকে রাখা হয়েছে, সেই নোটগুলো পড়বো। নোট পড়ার পরে তারপর হয়তো বহু নির্বাচনী জ্ঞানমূলক অনুধাবন এখানে পড়া হবে না। সর্বশেষ আমরা সৃজনশীল প্রশ্ন কিছু দেখিয়ে তোমাদের আলোচনা করে দিব। প্রশ্ন কিভাবে আসলে পরে তোমার উত্তরটা কোনভাবে লিখতে হবে, তুমি কীভাবে ধরতে পারবে যে এখানে কি প্রশ্নটা চাওয়া হচ্ছে, কোন বিষয়টা দিয়ে ইঙ্গিত করা হচ্ছে। তো যেটা খুবই একটি উপকারী জিনিস। এটার ফলেই তোমরা আমাদের এই ভিডিওগুলো বেশি বেশি পছন্দ করে থাকো, যে এখানে সৃজনশীল নিয়ে আলোচনা করা হয়। তো লেখা হচ্ছে প্রত্যাবর্তনের লজ্জা। তো সবটাই সম্পর্কে আলোচনা করব। প্রথমেই আমরা লেখক পরিচিতি সম্পর্কে জানি, কারণ লেখক হচ্ছে আল মাহমুদ। আল মাহমুদের এই কবিতাটা দীর্ঘদিন ধরে তোমাদের বইয়ে কিন্তু ছিল, কিন্তু পড়ানো হয়নি। কেন পড়ানো হয়নি? আল মাহমুদ কবি ফরুক আহমেদের হচ্ছে ইসলামী ভাবধারার লেখক। আর এই আওয়ামী লীগ আমলে এই লেখকদেরকে হাইলাইট করা হতো না। এই আল মাহমুদও তাই হয়নি। এই জন্য একেবারে 17 বছর হাসিনার আমলে আল মাহমুদের কোনো কবিতাই আমাদের সামনে উপস্থাপন করা হয়নি। তো যাই হোক, এখন উপস্থাপন করা হয়েছে, আমরা দেখতে পাই আল মাহমুদ কিন্তু প্রায় অনেকটা বছর কবি শামসুল হক না, শামসুর রহমান না, সৈয়দ শামসুল হক মৃত্যুর পর থেকে, এই যে তিনি মৃত্যু 2021 সালে মৃত্যুবরণ করেছেন, এর আগ পর্যন্ত তিনিই কিন্তু ছিলেন বাংলাদেশের শ্রেষ্ঠ কবি। শুধু বাংলাদেশের, দুই বাংলার, এই বাংলার এবং ওই বাংলার পশ্চিমবঙ্গেরও শ্রেষ্ঠ কবি তিনি ছিলেন। তো দেখি, একজন বাংলাদেশি কবি, ঔপন্যাসিক এবং ছোট গল্পকার, তার মানে তিনি আসলে কবি। তিনি যে উপন্যাস এবং ছোট গল্প লেখেন সেটাও হয়তো অনেকে জানে না। আসলে তিনি লেখক ছিলেন, সব বিষয়ে তিনি খুব দারুণ লিখতেন। তো সেই হিসাবে আমরা সব বিষয়ে জানি, কিন্তু তাকে কবিতার জন্যই মানুষ বেশি চিনি। কবি আল মাহমুদ বলে, কবি আল মাহমুদ। তিনি যারা গল্প টল্প লিখছেন, উপন্যাসও লিখছেন, সেই জন্য মানুষ লেখক আল মাহমুদ বলে না, কবি আল মাহমুদ। সাহিত্যিকের নাম হচ্ছে আল মাহমুদ, প্রকৃত নাম মীর আব্দুস শুকুর আল মাহমুদ। এই যে মীর আব্দুস শুকুর, এই নামের আগে যাটা আছে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে যে আল মাহমুদের পূর্ণ নাম কি বা প্রকৃত নাম কি। ঠিক আছে, আব্দুস শুকুর। এই আব্দুস শুকুরটুকু মনে রাখতে পারলেই হয়েছে। আর মীর শুকুর মানে তো বুঝোই শুক্রিয়া, আল্লাহ তালার প্রশংসা। ছদ্মনাম এবং উপাধি, অর্থাৎ আল মাহমুদের কোনো ছদ্মনাম এবং উপাধি ছিল না। ঠিক আছে, তাহলে বুঝতে পারলাম। জন্ম জন্ম হচ্ছে 1936। এখন কেনই লেখকের গদ্যটা, মানে কবিতাটা তোমাদের বইয়ের মধ্যে সর্বশেষ কবিতা? কারণ হচ্ছে তুমি যে লেখকদের সিরিয়াল করো, জন্মের তালিকা করো, তালিকা করলে তার নামটা অনেক সবার পরে আসতেছে। তার মানে তোমাদের বইয়ের লেখক তালিকার মধ্যে তার জন্ম সর্বশেষে। ঠিক আছে, এই জন্য আল মাহমুদের কবিতাটাও সবার শেষে। তোমরা দেখেছো তো, তোমাদের কবিতার মধ্যে কিন্তু সে লেখকদের জন্ম সিরিয়াল অনুযায়ী কিন্তু সাজানো। আলাওয়াল সে মধ্যযুগের কবি, 1607 জন্ম, এই জন্য তারটাকে দেওয়া হয়েছে সবার আগে, আস্তে আস্তে সবারটা দেওয়া হয়েছে। তো এটাই পরিবার, পিতা আব্দুর রব মীর, মাতা রওশনারা মীর। পিতা মাতার নামটা আসলে খুবই অহেতুক, দরকার নেই, লাগবে না। শিক্ষা জীবন বলি, শিক্ষা জীবন হচ্ছে মাধ্যমিক পর্যন্ত পড়ছে। মাধ্যমিক মানে এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছে, তাও পাশ করতে পারে নাই। ব্রাহ্মণবাড়িয়া জর্জ 6 হাই স্কুলে পড়েছে, হাই স্কুলে উঠেছিল, ওই পর্যন্তই আসলে তিনি পড়াশোনা আসলে শেষ করতে পারেন নাই। ওই নানা কারণ, মুক্তিযুদ্ধ, সমস্যা, আর্থিক পারিবারিক অন্যান্য কাজে ব্যস্ততা, পারেনি। কিন্তু এই যে লেখকে মানুষের যোগ্যতা তো আটকে রাখে না, তার যে কৌশল, তার যে যোগ্যতা, তার যে মেধা, এর কারণে তিনি এগিয়ে গিয়েছেন। যেমন তিনি কিন্তু বাংলাদেশের বাংলাদেশ শিল্পকলা একাডেমি একটা পরিচালক ছিলেন অনেক বছর। এই স্বাধীনতার পরে বঙ্গবন্ধুকে কানে জ্ঞান জ্ঞান করতে করতে, আমার দায়িত্ব দেন দায়িত্ব, অনেক কিছু বলতে বলতে তিনি সেইখানে যুক্ত হতে পারছেন। তো সংসার জীবন আমাদের প্রয়োজন নাই, তার সংসার জীবন আমাদের সাহিত্যের মধ্যে কোনোভাবেই ইনক্লুডেড না বা গুরুত্বপূর্ণ না। এবার আসি পুরস্কার, সম্মাননা, পত্রিকা সম্পাদনা। পুরস্কার সম্মাননা, বাংলাদেশের তিনি শ্রেষ্ঠ কবি ছিলেন, দুই বাংলা শ্রেষ্ঠ কবি ছিলেন, সুতরাং দামি যত পুরস্কার আছে সব তিনি পেয়েছেন, সব। এখানে দুইটা উল্লেখ করলাম, সেটা 21শে পদক আর হচ্ছে বাংলা একাডেমি পুরস্কার।
তিনি এই পুরস্কার পাইছেন কি, তিনি কত মানুষকে দিয়েছেন, তাহলে এই পুরস্কার যে তারা পেয়েছেন এইটা মানে তারা এর থেকে এই পুরস্কার থেকে অনেক বড়। তো এবার আসি পত্রিকা সম্পাদনা। তিনি দৈনিক গণকণ্ঠ আর দৈনিক কর্ণফুলী, কর্ণফুলী তোমরা হয়তো শুনো নাই, কিন্তু দৈনিক গণকণ্ঠ এটা শুনে থাকতে পারো। এই পত্রিকা তিনি সম্পাদক ছিলেন। তার বিশেষ অবদান হচ্ছে আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। দীর্ঘ সময় ধরে তিনি ছিলেন দুই বাংলার শ্রেষ্ঠ কবি। দেখছো, দীর্ঘ সময় ধরে কি ছিলেন, দুই বাংলার শ্রেষ্ঠ কবি আর আধুনিক অন্যতম প্রধান কবি। তার কবিতাগুলোর মজাটা হচ্ছে একদম সহজ ভাষায় লেখা, সহজ কথা, ওই মাইকেল মধুসূদনের মতন কঠিন কঠিন শব্দ দিয়ে তোমার সাথে আলোচনা করেনি। তোমরা কবিতাটা যখন পড়বে তখন তো সেটা দেখতে পাবেই। যেমন দেখো, তার মৃত্যু হয়েছে 2000 মৃত্যু হয়েছে 2019 সালের 15ই ফেব্রুয়ারি শুক্রবার। তাহলে 2019 সালের 15 ফেব্রুয়ারি শুক্রবার তিনি কি করেন, ইন্তেকাল করেন। তাহলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন ঘটনা হচ্ছে, এখানে আমি একটা কবিতা দিয়েছি, এই কবিতাটা দেখার দরকার নেই, বোঝার দরকার নেই, কিন্তু অনুধাবনটা করতে পারলে তোমার জন্য ভালো হবে। যে লেখক অনেক আগে একটা কবিতা লিখেছিলেন এবং কবিতার সাথে তার জীবনটাও মিলে গিয়েছে। যেমন তোমার দেখেছো না, কাজী নজরুল একটা কবিতা লিখেছে, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন 5 বেলা কি মুয়াজ্জিনের আজান শুনতে পাই, এরকম একটা কবিতা তিনি লিখেছিলেন না? তো এই জন্য কিন্তু তাকে মসজিদের পাশেই কবর দেওয়া হয়েছে। ঠিক একই অবস্থা, সে একটা কবিতা লিখেছে অনেক আগে, সে তো মারা যেতে জানেন না, অনেক আগে লিখেছিলেন যে কোনো এক ভোরবেলা রাত্রি শেষে শুভ শুক্রবারে মৃত্যুর ফেরেশতা এসে যদি দেয় যাওয়ার তাকিদ, অপ্রস্তুত এলোমেলো এই গৃহের আলো অন্ধকারে, ভালো মন্দ যা ঘটুক মেনে নিব, এ আমার ঈদ। তাহলে তাকিদ এবং ঈদ দারুণ মিলিয়েছে, শুক্রবারে অন্ধকারে। হ্যাঁ, লেখক 15 ফেব্রুয়ারি শুক্রবার তিনি মৃত্যুবরণ করে 2019 সালে। অর্থাৎ খেয়াল করে দেখছো, 19 সালে লেখক 15 ফেব্রুয়ারি মানে অর্থাৎ তিনি তারপরে বছরই তো কী আসলো, করোনা আসলো। ওই 19 সালে ডিসেম্বর মাসে করোনা আসছে। তো যাই হোক, তিনি করোনার হাত থেকে মুক্তি পেয়ে গেছে। তো 2019 সালেই তিনি কি ফেব্রুয়ারি মাসে 15ই ফেব্রুয়ারি, 14 ফেব্রুয়ারি না, ঠিক আছে, ভালো হয়েছে, 14 ফেব্রুয়ারি হলে ছিল বৃহস্পতিবার, আলহামদুলিল্লাহ তিনি 15 ফেব্রুয়ারি মারা গেছেন। তো ভালো হয়েছে। এরপর আসো সাহিত্যকর্ম। তো সাহিত্যকর্ম তিনি আমাদের বাংলা বিংশ শতাব্দীর দ্বিতীয় অংশে সক্রিয় থেকে, মানে অর্থাৎ আমাদের এই সাথে 1900-র পরের অংশ, মানে 50-এর পরের থেকে যারা বড় বড় লেখকরা এসেছে, এই পুরো কালটাকে তিনি সমৃদ্ধ করেছেন। আধুনিক বাংলা কবিতাকে নতুন আঙ্গিকে, চেতনায় ও বাকভঙ্গিতে বিশেষভাবে সমৃদ্ধ করেছেন। আধুনিক বাংলা ভাষার প্রচলিত কাঠামোর মধ্যে স্বাভাবিক স্বতঃস্ফূর্ততায় আঞ্চলিক শব্দের প্রয়োগ তার অনন্য কীর্তি। আঞ্চলিক শব্দ ব্যবহার করেছেন প্রচুর। এই কবিতাগুলোকে মানুষের হৃদয়ের সাথে মিশিয়ে দেওয়ার একটা চেষ্টা তিনি করেছেন, যেটা একেবারে মানুষের সাথে মিলে যাবে, মানুষের ভিতর থেকে অনুধাবন করবে, এমন করে তিনি সহজ বা শব্দগুলো উচ্চারণ করেছেন। তার কাব্যগ্রন্থ দেখি, কাব্যগ্রন্থ লোকান্তর, কালের কলস, সোনালী কাবিন, মায়াবী পর্দা, দুলে উঠো, বক্তিয়ারের ঘোড়া, অদিষ্টবাদীদের রান্না বান্না, আরব্য রজনী রাজহাঁস। তো দেখছো দারুণ, মানে কবিতার নামগুলো, বইগুলোর নামগুলো একটু কেমন জানি ছিল। উপন্যাস ডাহুকি, নিশিন্দা নারী, আগুনের মেঘ, কবি ও কোলাহল, উপমহাদেশ ইত্যাদি। প্রবন্ধ লেখছে কবির আত্মবিশ্বাস, দিনযাপন, নারী নিগ্রহ। গল্পের বই পানকৌড়ির রক্ত, গন্ধবণিক। আমি যেখানে আন্ডারলাইন করে দিয়েছি সেগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ, হ্যাঁ, সেই নামগুলো তোমাদের আবশ্যকভাবে মনে রাখতে হবে, ঠিক আছে? যেমন লোকান্তর, কালের কলস, সোনালী কামিনী, এটা বেশি মনে রাখো। বাকিগুলো বক্তিয়ারের ঘোড়াও, এটাও গুরুত্বপূর্ণ। মাইপাড়া দুলে উঠো, এগুলো মানে তার কাব্যগ্রন্থ যে কটা আছে, কাব্যগ্রন্থ যে কটা নাম আছে সবগুলো মনে রাখো, ঠিক আছে? উপন্যাসের মধ্যে এইগুলো এতগুলো মনে না রাখলেও চলে, উপন্যাস নিয়ে তার টেনশন নেই। তার প্রবন্ধ গ্রন্থ নিয়েও এত দরকার নেই। গল্পের বইয়ের মধ্যে এই পানকড়ির রক্তটা ইম্পর্টেন্ট, বাকিগুলো না হলে সমস্যা নেই। সৌরভের কাছে পরাজিত। আচ্ছা, এবার আসো নাটক। তিনি কোন নাটক লেখেন নাই। শিশুতোষ, পাখির কাছে ফুলের কাছে, এটা আবার গুরুত্বপূর্ণ। আমাদের একটা কবিতা পড়ি না, বাবা আমার না কি মা আমার বলে আমার লিখতে বসিস না, জানি মা আমার কেন বলে লিখতে বসিস না, বাবা আমার কেন বলে পড়তে বসিস না, কেমনে বলি পড়ালেখা আমার ভালো লাগে না, একটা কবিতা আছে দারুণ। আমার কেমন ভালো লাগে গাছের ডালে চড়তে, বাবুই পাশে বাসা আছে তাদের কেউ ধরতে, এরকম কি জানি একটা দারুণ কবিতা আছে। সেটাই এরকম তিনি মানে বাচ্চাদের জন্য বেশ কিছু লেখা তিনি লিখেছেন, একে শিশুতোষ বলে। তো সে পাখির কাছে ফুলের কাছে। তাহলে এর মাধ্যমে আমাদের কি হয়ে গেল, এর মাধ্যমে আমাদের লেখক পরিচিতি আলোচনা হয়ে গেল। তো যাই হোক,
শেষ পর্যন্তই ভিডিওটা তোমরা মানে কী বলে ক্লাসটা করবে, ঠিক আছে? যতটুকু করতে পারবা ঠিক ততটুকু উপকার নিয়ে তুমি ফিরতে পারবে এবং একটা ক্লাসই হয়ে যাবে তোমার পুরো প্রিপারেশন। এবার দেখো উৎস। প্রত্যাবর্তনের লজ্জা কবিতাটি আল মাহমুদের সোনালী কাবিন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে। তাহলে কোন বই থেকে সংকলিত হয়েছে? সোনালী কাবিন। আমরা দেখলাম তার কবিতার বইয়ের নাম সোনালী কাবিন, আসলে অনেক বিখ্যাত। এই সোনালী কাবিনের জন্য লেখক আসলে তিনি প্রথম ভাইরাল হয়েছেন, তাকে মানুষ প্রথম চেনা শুরু করেছেন। কবিতা হচ্ছে গদ্য ছন্দে রচিত। নিশ্চয়ই তোমাদের ছন্দের ক্লাসটা নিয়েছি, একেবারে শুরুর দিকে পাবা এই ছন্দ কত প্রকার কী কী, যাক সেইখানে আলোচনা করেছি এবং তোমাদের কোন কবিতাটা কোন ছন্দে রচিত তুমি কীভাবে ছন্দ চিনতে পারবা ওই ক্লাসটা করলে পরে ওই ক্লাসের বিষয়ে আসলে কেউ আলোচনা করে না, কারণ মানে বাংলাদেশের মধ্যে বলো তুমি ছন্দ নিয়ে সার্চ দিয়ে দেখো ছন্দের কোনো ভিডিও আসলে আছে কি না। ছন্দ নিয়ে আসলে কেউ জানে না, জানাশোনা আসলে হয়ে ওঠে না। অনেক কারণে আমার টুকটাক লেখা হয়তো কোনো কোনো পড়েছো, এই একটা সুবাদে আমি ছন্দ সম্পর্কে ভালোই একটু জানাশোনা আছে, তো সেই আলোকে কিন্তু আমি ক্লাসটা নিয়েছিলাম। তো সেই ক্লাসটা দেখে নিবা। বিষয়বস্তু, কবিতার মূল বিষয়টা হচ্ছে, আমি এখানে লেখা আছে সেটা বলবো না, মুখ দিয়েই বলি। বিষয়বস্তুটা এরকম যে এক ছেলে সে মনে করো যে বা বন্ধুর সাথে ট্যুরে যাবে, ঘুরতে যাবে। তো বন্ধুরা সব ট্রেনে উঠে গেছে, সে একেবারে কাছ থেকে যাওয়ার পরে দেখে ট্রেন ছেড়ে দিছে। বন্ধুরা তাকে সান্ত্বনা দিচ্ছে, না রে তোরা নিয়ে যেতে পারলাম না। এই যে এখন সেই বন্ধুদের যে মিস করছে, ট্রেন যে মিস করেছে, সে এখন বাসায় যাবে, তাকে ভীষণ লজ্জা করতেছে। আছে না অনেক সময় অনেক মানুষ এই অনেক কথা বলে তার বাসা, ধরো তুমি বাসা থেকে বলো ট্যুরে যাইস না, তুমি আরে যাবো না মানে না জানলে মানে তুমি অনেক কথা বাসাতে অনেক কথা শুনাইলা, ট্যুরে আমি না গেলে বন্ধুরা যাইব না, আমার বন্ধুরা আমার এত ভালোবাসে, তুমি অনেক ভাবটাপ নিয়ে ফেলাইছো। এরপরে যখন দেখলাম যে ট্রেনে তোমাকে পাত্তা না দিয়ে সবাই চলে গেছে, এখন তোমার মনে হবে না ইস বাসায় কেমনে যাই, কি বলবো, কেমনে মুখটা দেখামো, কত গরম, মা বলছিল এমন কর, বাবা বলছিল এটা কর, বোন বলছিল ভাইয়া এটা করো, কের কথা শুনি নাই, সবার দাপট দেখায় বের হয়ে আসছি, এখন আমি কি করব। তো ওই জিনিসটাই হবে বিষয়বস্তুতে, সেই বিষয়টা আলোচনা করেছে। এরপর শিখনফল অনেক কিছু শিখানো আমাদের উদ্দেশ্য, সর্বদা আকর্ষণ, পরিবর্তন, বিচ্ছিন্নতা, একিত্ব, লজ্জা, অনেক কিছু এখানে শিখাবে। এবার আসে হচ্ছে পাঠ পরিচিতি। পাঠ পরিচিতিটা বললাম না, খুব ইজি আছে, এটাও পড়লে বুঝতে পারবা যে শহরে যাবার জন্য শেষ ট্রেনটি কী করলো, ডেস্টিনেশনে পৌঁছাতেই ট্রেন ছেড়ে দিল। কবি দেখতে পেলেন যাদের সঙ্গে একত্রে শহরে যাওয়ার কথা ছিল তারা জানালেন তাকে সান্ত্বনা দিচ্ছে, কারণ ট্রেন ধরতে না পারা হতাশায় কবির মনে পড়লো বাবা মায়ের কথাগুলো। নিজের ভাই বোনদের সচেতন প্রস্তুতির স্মৃতিও কবির মনে জাগ্রত হলো। তো যাক, আমি পাঠ পরিচিতিটা খুব বলবো না, কারণ পাঠ পরিচিতিটা এই কবিতার পাঠ পরিচিতি আহামরি ইম্পর্টেন্ট কিছু না, ঠিক আছে? তো তুমি এটাকে পড়ে নিতে হবে, এই জন্যই পড়বা। তো আমরা মূল কবিতায় চলে যাই। মূল কবিতাটা আমরা সাজিয়েছি, এক পাশে শব্দার্থ, আরেক পাশে হচ্ছে ব্যাখ্যা। শব্দার্থ কথা যদি বলি, শব্দার্থগুলো একদম ইজি শব্দ দিয়েছে, এখানে শব্দার্থ পড়ার কোনো কিছু নাই। চাকর মানে কি, শিশির মানে কি, সব আমরা বুঝি, এখানে শব্দার্থ পড়ার কিছু নেই, এখানে টিকাগুলো পড়ার আছে, যে এই বাক্যটা মানেটা কি। নীল বর্ণ আলোর সংকেত, এই আলো, সংকেত, নীল বর্ণ সবগুলো শব্দই তুমি জানো, কিন্তু নীল বর্ণ আলোর সংকেত বলতে কবি কি বুঝিয়েছে এইটা তুমি জানো কিনা। এটা হচ্ছে কথা। এরপরে দেখো, আমরা কবিতার দিকে তাকাই। প্রত্যাবর্তনের লজ্জা, ঠিক আছে? ওকে, তাহলে কবিতা দেখতেছি প্রত্যাবর্তনের লজ্জা, কবি আল মাহমুদ। শুরু করতেছি, হ্যাঁ, বিসমিল্লাহ বলে। হ্যাঁ, কবিতাটা খুব বেশি বড় না, এক পৃষ্ঠার মধ্যেই, হ্যাঁ হ্যাঁ ওকে, এক পৃষ্ঠার মধ্যে আমাদের পড়াটা হয়ে যাবে। আর কবিতা তো খুব জটিল না, ইয়ার মতন, এই যে বিভূষণ মেঘনাথের মতন কিংবা ঋতু বর্ণনের মতন, তো এত কঠিন না, যার কারণে খুব তাড়াতাড়ি শেষ হবে। আমাদের সাথেই থাকো। প্রত্যাবর্তনের লজ্জা এর মানে হচ্ছে, দেখো কি, এর মানে হচ্ছে ফিরে আসার লজ্জা, অর্থাৎ আমি এখন ফিরে কেমনে যাব, এই নিয়ে তো ভীষণ লজ্জা করতেছে, এটাই হচ্ছে প্রত্যাবর্তনের লজ্জা। কবি আল মাহমুদ। শেষ ট্রেন ধরবো বলে একরকম ছুটতে ছুটতে স্টেশনে পৌঁছে দেখি নীলবর্ণ আলোর সংকেত, হতাশার মতন হঠাৎ দারুণ হুইসেল দিয়ে গাড়ি ছেড়ে দিয়েছে। ওকে, এই প্রথম দুই লাইন মানে কি, শেষ ট্রেন ধরবো বলে এক সময় একরকম ছুটতে ছুটতে স্টেশনে পৌঁছে দেখি নীলবর্ণ আলোর সংকেত, মানে একেবারে ছুটতে ছুটতে যে শেষ ট্রেনটা, আমি জানি শেষ ট্রেন, এই ট্রেন মিস হলে পরে লেখক বুঝাই দিচ্ছেন নাকি এই তার পরের ট্রেনে যাও না, পরের ট্রেন এটাই শেষ ট্রেন ছিল। তাহলে শেষ ট্রেন ধরার জন্য ছুটতে যেই স্টেশনে দাঁড়িয়েছি দেখে কি লাল আলো জ্বলে গেছে, মানে ট্রেন এখন ছেড়ে দিবে। নীলবর্ণ আলোর সংকেত, হতাশার মতন হঠাৎ দারুণ হুইসেল দিয়ে গাড়ি ছেড়ে দিয়েছে। এখন গাড়ি ছেড়ে দেওয়ার একটা হুইসেল বাজে না, ট্রেনের বক একটা আওয়াজ হয় না,
এটা হচ্ছে প আওয়াজ বা হুইসেলের আওয়াজ, কিন্তু লেখকের বুকের মধ্যে লাগতেছে হতাশার মতন। কি আওয়াজ! এটা যেমন হতাশার সাউন্ড, তার ভিতরে কেমন হতাশা লাগছে, হতাশা তো কোনো আওয়াজ নাই, কিন্তু লেখকের মনে হচ্ছে আমার হতাশা মনে হচ্ছে দুনিয়া সবাই দেখতেছে। তুমি মনে করো না সময় এরকম যে তুমি আর ব্যাপক অপমানিত হয়েছো, তো তোমার মনে হবে অপমানিতর বিষয়ে তুমি যে নাঙ্গা হয়ে গেছে, তুমি যে একেবারে তোমার সব উন্মুক্ত হয়ে গেছে, এটা দুনিয়া সবাই তাকায় তাকায় দেখতেছে, এটা বৃষ্টি ব্যাপার এরকম মনে হতে থাকবে। তো এটা বলা হয়েছে হঠাৎ হতাশার মতন হঠাৎ দারুণ হুইসেল দিয়ে গাড়ি ছেড়ে দিয়েছে। যাদের সাথে শহরে যাবার কথা ছিল তাদের উৎকণ্ঠিত মুখ, কি যাদের সাথে বসে বন্ধুদের উৎকণ্ঠিত মুখ, তারা আয় হায় কি হইলো, যা তুই আইতে পারলি না, তাদের চেহারার মধ্যে একটা উৎকণ্ঠার ভাব, ইসিরে ওরা মিস করে ফেলালাম, ওকে নিতে পারলাম না। জানালায় উবুর হয়ে আমাকে দেখছে, উবুর তো বুঝোই, এরকম করে মাথাটা এমন করে নিচের দিকে দিয়ে উবুর হয়ে তাকে দেখছে, হাত নেড়ে সান্ত্বনা দিচ্ছে, না রে দোস্ত কি আর করার, যা মিস করে কোলে ফেললি, সান্ত্বনা দিচ্ছে। আসার সময় আব্বা তারা, এখন দেখো এই শেষ, বন্ধুরা ট্রেন চলেই গেছে, শেষ, সান্ত্বনা দিয়ে বন্ধু চলে গেছে। এখন লেখকের ফিরার আকুতি, ফিরবে কিভাবে সেটা নিয়ে এখন ভাবতেছে। ঠিক আছে, তো কি দেখলো, আসার সময় আব্বা তারা দিয়েছিলেন, গোছাতে গোছাতেই তোর সময় বয়ে যাবে, তুই আবার গাড়ি পাবি। বলছে তোর তো গোছাতে গোছাতে তোর সময় শেষ, তুই আবার গাড়ি পাবি না, তাড়াতাড়ি গোছা। অর্থাৎ এই যে খেয়াল করলো বাবা, তখন বাপদা মনে হয় বাবারা বলছিল, আরে তুমি এত মাথা ব্যথা করতেছো কেন, আমি বলতেছি না দেখো তাড়াতাড়ি আমার গোছানো হয়ে যাবে। এখন এখন বেচারা ঠেলা বুঝছে। আসার সময় আব্বা তারা দিয়েছিলেন, গোছাতে গোছাতে তোর সময় বয়ে যাবে, তুই আবার গাড়ি পাবি। আম্মা বলেছিলেন আজ রাত না হয় বই নিয়েই বসে থাক, কিসের যা দরকার, বই নিয়েই পড়। মার কথা শুনে নাই, কত রাত তো অমনি থাকিস, কত রাতে তো বইটই পড়িস, আজকে রাত তো পর কি হয়েছে, একেবারে একটা বন্ধুরা বলছে ঘুরতে যাইতে হবে, ঘাট চাইতে হইব না, তোমাদেরও বলে এরকম। আমার ঘুম পেল, এক নিঃস্বপ্ন নিদ্রায় আমি নিহত হয়ে থাকলাম। এরকম সব মনে হচ্ছে মা যে বলছিল, কিন্তু আমার মনে হচ্ছে স্টেশনেই ঘুম চলে আসতেছে। অনেক সময় এরকম হয়, এবং হঠাৎ ক্লান্তি, অনেক বড় আঘাত পেলে মানুষের মনে হয় একটু ঘুমাই, একটু ঘুমিয়ে কি করি, নতুন করে একটা সকাল দেখি, আর কিছু না, এরকম একটা ঘুম দিয়ে উঠে এরকম মনে হয় আমার ঘুম পেলে এক নিঃস্বপ্ন নিদ্রায় আমি নিহত হয়ে থাকলাম। মনে হয় যে ঘুমাই এবং এই ঘুমে আমি নিহত হয়ে আছি, নিঃস্বপ্ন, এবং সেই ঘুমের মধ্যে কোনো স্বপ্ন দেখতে পাচ্ছি না। কেসে না যে একটা স্বপ্ন দেখতেও ভালো লাগে, সেই স্বপ্ন দেখতেও মনে চাচ্ছে না, নিঃস্বপ্ন নিদ্রা আমি নিহত হয়ে থাকলাম। অথচ জাহানারা কোনো দিন ট্রেন ফেল করে না, ফরহাদ আধ ঘন্টা আগেই স্টেশনে পৌঁছে যায়, লাইলি মালপত্র তুলে দিয়ে আগেই চাকরকে টিকিট কিনতে পাঠায়, ঠিক আছে, কিনতে পাঠায়। নাহার কোথাও যাওয়ার কথা থাকলে আনন্দে ভাত পর্যন্ত খেতে পারে না, আর আমি এদের ভাই, মানে কি বলতেছে দেখো, জাহানার কথা বলতেছে এক বন্ধু, ফরহাদের কথা বলতেছে, বলছে লাইলির কথা, এখানে বলছে হচ্ছে এই নাহারের কথা। ওকে, আচ্ছা এই নামগুলো না আমাদের নোটের মধ্যে কিন্তু আমরা সব সুন্দর সাজিয়ে দিয়েছি, কোনটা কি, কি প্রেক্ষাপট, কোন ব্যক্তিরা, বন্ধু তোমাদের তো এমসিকিউতে এগুলো প্যাস লাগবে, যেটা প্যাস না লাগে সাজিয়ে দিয়েছি যে কোন বন্ধুর প্রেক্ষাপটে কি বলেছিল। তো বলতেছে এই যে ওদের কত তারা, জানাটা কোনোদিন ট্রেন ফেল করে না, ও খুব সচেতন, কিন্তু আজকে তো কি হয়ে গেল, ফরহাদ আধ ঘন্টা আগে স্টেশনে পৌঁছে যায়, ওর ভাই আছে ফরহাদ, তারও এক অবস্থা, ও আধ ঘন্টা আগে পৌঁছে স্টেশনে পৌঁছে থাকে যে কোনো যদি মিস না হয়, আর ও তাদের ভাই হয়ে কি অবস্থাটা হইলো। লাইলি মালপত্র তুলে দিয়ে আগে চাকরকে টিকিট কিনতে পাঠায়, এক বন্ধু লাইলি, ও কি করে, কোথাও যাওয়ার কথা থাকলে আগে, মানে কতটা সচেতন যে আগেই চাকরকে টিকিট কিনতে পাঠায় দেয়, এই টিকিট কিনে নিয়ে আয়, যাতে পরে সমস্যাটা না হয়। নাহার কোথাও যাওয়ার কথা থাকলে সে একেবারে যাইতেই হবে, এই জন্য এত সিরিয়াস থাকে, ভাত পর্যন্ত সে খেতে পারে না। তো লেখক বলতেছে আমি তো এদের ভাই, এরপরে আমার এরকম ভুলটা কেমনে হয়ে গেল, কিভাবে আমি এখন এই কি করি, কিভাবে করি প্রত্যাবর্তনে। আচ্ছা, এটা শেষ হওয়ার পর আমি বলবো তোমাদের এমন একটা কাহিনী বলবো, যেটা আসলে তোমরা কেউ জানো না, এবং তোমাদের আমি এটা শিওর তোমাদের কোন বই পুস্তকও থাকে না। এটা জানার জন্য তোমাকে এক্সট্রা করে আল মাহমুদ সম্পর্কে অনেক জানতে হবে। যদি বলি যে অন্য স্যারকে কম জানে না, কেউ কম জানে না, আল মাহমুদের কয়টা উপন্যাস সবগুলো না মুখস্থ অনেকে থাকতে পারে, কিন্তু ব্যক্তি জীবনের যে জীবনী পড়া এটা কেউ আছে কিনা, তা আলহামদুলিল্লাহ আমার সেটা থাকার কারণে আমি কিন্তু জানি এই কবিতার লেখক কোন প্রেক্ষাপটে লিখছে। তোমাদের একটা প্রেক্ষাপট বলতো, আমি সেটা বলবো, কিন্তু সেটা হালকা করে বলবো, সেটা তোমার সৃজনশীল কোথাও উপস্থাপন করবো না। তো তুমি শুধু জেনে রাখবা একটা বিশেষ গুরু তত্ত্বটা তুমি শুধু জানো, ওইটাই আচ্ছা পরে বলবো। তো লেখক বলতেছে আমি এদেরই ভাই,
7 মাইল হেঁটে শেষ রাতের গাড়ি হারিয়ে এক অখ্যাত স্টেশনে কুয়াশায় কাঁপছি। অখ্যাত স্টেশনে কোনো বিখ্যাত কোনো নাম নেই, বিখ্যাত কোনো স্টেশন, একটা অখ্যাত স্টেশন। লেখক বলতেছে ট্রেন তো মিস করছি, বাড়িতেও যেতে মন চাচ্ছে না, স্টেশনে বসে বসে মন চাচ্ছে, কুয়াশায় কাঁপতেছি, কি করব, কেমনে বাড়ি যাই, বাড়ি যে কেমনে মুখ দেখাবো, কি বলবো, এরকম মনে হচ্ছে, কুয়াশায় কাঁপছি। কুয়াশায় সাদা পর্দা দোলাতে দোলাতে আবার আমি ঘরে ফিরব। শিশিরে আমার পাজামা ভিজে যাবে, চোখের পাতায় শীতের বিন্দু জমতে জমতে নীললজ্জের মতন হঠাৎ লাল সূর্য উঠে আসবে। পরাজিতের মতন আমার মুখের উপর নদ নামলে সামনে দেখব পরিচিত নদী। দেখো কি সুন্দর করে বলছে, দেখো কুয়াশার পর্দা দোলা দোলাতে আবার আমি ঘরে ফিরব। কুয়াশার পর্দা কেমন কি, কুয়াশা কেন বলছে আফসা আফসা, শীত একটা শীতকাল বুঝাই দিছে, আবার একটা আফসা আফসা বিষয়টা লেখক বুঝাইছে। বলছে আমার পাজামা ভিজে যাবে, চোখের পাতায় শীতের সিন্ধু জমতে জমতে নির্লজ্জের মতন হঠাৎ লাল সূর্য উঠবে। মানে আমি অন্ধকারের মধ্যে লুকাইতে চাচ্ছি, কিভাবে করে লুকায় যাওয়া যায়, এই যে আমার লজ্জার দিনে কেউ যদি না দেখে, ওই সূর্যটা নির্লজ্জের মতন উঠা আমার লজ্জা ফাঁস করে দিবে। মানে লেখকের মনে হচ্ছে যে এই সূর্যটা উঠলেই কেমন যেন আমার লজ্জাটা সারা দুনিয়া সবাই দেখতে পারবে, এরকম একটা সুন্দর উপমা ব্যবহার করেছে। পরাজিতের মতন আমার মুখের উপর, পরাজিতের মতো রোদ পড়বে, পরাজিত আমি যে পরাজিত পারলাম না, হলো না, পরাজিতের মতন আমার মুখের উপর রোদ নামলে সামনে দেখব পরিচিত নদী, ছড়ানো ছিটানো ঘরবাড়ি গ্রাম, জলার দিকে বকের ঝাঁকুড়ে যাচ্ছে। মানে এখন এখন লেখক তার গ্রামে বর্ণনা দিচ্ছে যে এই তো যাবো, যাওয়ার সময় কি কি দেখবো, দেখবো পরিচিত নদীতে চলে কাছে, এই যে নদীতে আসছি, নদী পার হতে দেখবো যে কি ছড়ানো ছিটানো ঘর বাড়ি, সে দূরে দূরে ছোটো 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 অনেক ঘর বাড়ি। তাই দেখো কীভাবে করে কবিতার মধ্যে লেখক গ্রামের দৃশ্য আঁকতেছে। বলতেছে জলার দিকে কি বকের ঝাঁক উড়ে যাবে, একটা গ্রাম্য সিনের কথা উল্লেখ করেছে। তারপর দারুণ ভয়ের মতন ভেসে উঠবে আমাদের আটচালা ঘর, দারুণ ভয়ের মতন, মানে যেই ঘরটা দেখবো লেখক বলতেছে আমার তো তখন ভয় করবে, মনে হবে ভয়ে ভয়ে জেগে উঠছে। আমি হঠাৎ হাঁটতে 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 এই তো সামনে যখন আগে ওই যে আমাদের বাড়িটা, লেখক বলছে ওই বাড়িটা যখন মানে এত নদী টদী সব পার হয়ে এই স্টেশন সব কিছু কেড়ে যেই ঘরটা দেখবো তখন মনে হয় ঘরটা জেগে উঠছে কীভাবে আমার ভয় হয়ে, কারণ ওইটার তো আমার ভয়, কেমনে যাব, ওটাই তো লজ্জার আশ্রয়। তারচালা ঘর, কলার ছোট বাগান, বাগানটাও দেখা যাবে। দীর্ঘ পাতাগুলো না না করে কাঁপছে, যে কলা গাছ বলো না, গাছের পাতাগুলো বাতাসে নড়ে না। লেখক দেখো কি একটা দারুণ উপমা ব্যবহার করেছে, অনুধাবনপূর্ণ আসলে কিন্তু এটা দিতে হবে। লেখক বলতেছে ওই গাছের পাতাগুলো আমাকে বলতে আসিস না আসিস না, যা যা যা, এরকম করে কাঁপতে, আসলে গাছের পাতা তো গাছের মতন কাঁপতেছে, কিন্তু লেখক দারুণ একটা মেটাফরিক ব্যবহার করার চেষ্টা করেছে, উপমা ব্যবহার করেছে, যে গাছের পাতাতে তিনি তার মানে এখানে যা কিছু আছে সব কিছু প্রকৃতির সাথে মিলিয়ে তিনি তার লজ্জার বিষয়টাকে উল্লেখ করতেছে। বৈঠকখানা থেকে আব্বা একবার আমাকে দেখে নিয়ে মুখ নিচু করে পড়তে থাকবেন, ফাবিয়া ইয়ালাই রব্বিকুমা তুকাজিবান। অর্থাৎ মনে করো বৈঠকখানা বাবা পড়তেছে পড়তেছে, এমন সময় যেন আমাকে দেখবে, এমন করে আসনের সময় বাবা মনে করো তুমি ভাবতেছো বাসায় গেলে বাবা ইচ্ছা মতন মাইর দিব, তুমি ভয়ে ভয়ে কেমনে করে ঘরে ঢুকলার পর দেখলা কি বাবা কি করতেছে, খাচ্ছে, পেপার পড়তেছে, তোমার দিকে তাকাইলো, তাকাও পেপার পড়লো, অর্থাৎ তোমাকে পাত্তা দিল না, খালি বললো এখন সময় নেই দেখা আসে সামনে ধরতেছি, এইরকম একটা কথা। যে বলতেছে বৈঠকখানা থেকে আব্বা একবার আমাকে দেখে নিয়ে মুখ নিচু করে পড়তে থাকবেন, ফাবিয়াই আলা ই রব্বিকুমা তুকাজিবান, সূরা আর রহমানের একটা বিখ্যাত আয়াত, দেখো না সূরা আর রহমানে কিন্তু বারবার বারবার এই আয়াতটা আসে। বাসি বাসন হাতে আম্মা আমাকে দেখে হেসে ফেলবেন, মা কয় যে জানি এই তোর মানে, অর্থাৎ মা এমন না কিরে কি করলি এরকম বলবে না, মা হাসা ফেলবেন, মানে তোর যেরকম হবে আমি বউ তাকে তেই জানি, অর্থাৎ মা কত আপন কত পরিচিত, দেখো সে সন্তান সম্পর্কে কত কিছু জানে। ভালোই হলো তোর ফিরে আসা, তুই না থাকলে ঘরবাড়ি একেবারে কেমন শূন্য হয়ে যায়। মা দেখো টিটকারির মধ্যে আবার একটু আশ্রয় বা সান্ত্বনা দিচ্ছে, যে না ভালো হয়েছে তুই চলে আসছিস, যেতে পারোস না, আমি খুশি হয়েছি, ঠিক আছে, কারণ তুই না থাকলে কেমন লাগে, যা হাত মুখ ধুইয়ায় নাস্তা পাঠাই। বলতো এই কবিতার মধ্যে কোন লাইনটা বুঝো নাই, কোন শব্দটা কঠিন, দেখছো কত সহজ শব্দ দিয়ে কত সহজ আবেগ দিয়ে কবিতা লেখা যায়। তোমরা এরকম করে কিছু না কিছু লিখে ফেলো, তুমি তোমার ব্যাপার, তুমি একটা কাজ করবা, তোমাদের এখন কবিতা লেখা খুব কঠিন, তোমরা যেই কবিতাগুলো পড়বে সেই কবিতাগুলোকে প্যারোডি করে কিছু লেখার চেষ্টা করো, তাহলে দেখবা তোমার কিছুটা চর্চার দিকে তুমি আসতে কিছুটা তোমার হচ্ছে। দেখাও আমাদের গ্রুপ আছে, গ্রুপে একটু শেয়ার করে আমি তোমাকে হেল্প করবো, হ্যাঁ। তারপরে ভালোই হলো তোর ফিরে আসা, তুই না থাকলে ঘরবাড়ি একেবারে কেমন শূন্য হয়ে যায়, হাত মুখ ধুয়ে আয় নাস্তা পাঠায়,
আর আমি মাকে জড়িয়ে ধরে আমার প্রত্যাবর্তনের লজ্জাকে তুলে ফেলবো ঘষে ঘষে। মনে হবে মাকে জড়িয়ে ধরার পর আমার যে যে লজ্জা করতেছে, কি করি কারে কি বলবো, সেটা একেবারে তুলে ফেলবো ঘষে ঘষে। কেন বলছে বুঝছো? আমার রাবার দিয়ে পেন্সিলের দাগগুলো মুছে ফেলি না, লেখ বলছে এমন কিছুই হয় না, এটা পেন্সিলের মতন দাগ, কি হয়েছে, মার সাথে জড়ায় ধরার পরে এগুলো কিচ্ছু আসলে থাকে না, সব কিছু শেষ হয়ে যায়। এই যে দেখছো, ছোট্ট ছোট একটা কবিতা, পারুন না? ওকে, তার মানে এখন আমাদের কথা হচ্ছে কোন লাইন দিয়ে কী বুঝিয়েছে। ঠিক আছে, এই যে বললাম কোন লাইন দিয়ে কী বুঝিয়েছে, আবারও বলতেছি কোন লাইন দিয়ে কী বুঝিয়েছে, এইটা একমাত্র আমাদের এই নোটের মধ্যে পাবা। এই নোটের মধ্যে পাবা, এই নোট ছাড়া অন্য কোথাও নাই। কারণ ওরা তো বুঝতে হবে, কোনো গাইড নোট দেখো তাদের তো বুঝতে হবে, তারপর সেটা বুঝবে, তারা বুঝে না, জানতেও পারে না। তো আমাকে অনেকবার পড়ে পড়ে এটাকে এই গবেষণা করতে হয়েছে। দেখি এরপরে দেখো কবিতাটা, এটা আমি আর বলবো, এটা পড়াবো না, এটা হচ্ছে তোমাদের যখন যাদের কাছে বইটা আছে তারা যাতে সহজ করে পাও, এই প্রতিটা লাইনকে আমি একদম সহজ বাংলা, ওই লাইন সম্পর্কেই কি বলা হয়েছে সেটাকে আমি উপরে যে ব্যাখ্যাগুলো দিয়েছি এখানে সেই কথাটাই সহজে বলা হয়েছে। অবশ্য এই কবিতার এই অংশটা এত বেশি গুরুত্ব লাগেও না তোমাদের, কারণ এটা এমনিতেই সহজ। এরকম জিনিস লাগে হচ্ছে বিভীষণের মধ্যে মেঘনাথ, ঋতুবর্ণনা, সেখানেও কিন্তু আমি এরকম সহজ বাংলা কিছু দিয়ে দিয়েছি, সেই কবিতাগুলো সেগুলো পড়ে নিবা। এরপর দেখো কবিতার নোটগুলো দেখো। প্রতীকী অনুষঙ্গ, কিছু জিনিসের প্রতীক আগে কী বলেছে, যেমন ট্রেন কিসের প্রতীক? ট্রেন হচ্ছে অগ্রযাত্রার প্রতীক, ট্রেন হচ্ছে নাগরিক ব্যস্ততার প্রতীক, ট্রেন হচ্ছে আমাদের সুযোগ, এইগুলোর প্রতীক। তো লেখক বলতেছে যে ট্রেন ধরতে পারি না, আমি আধুনিক হইতে পারি নাই, আমার বন্ধুরা আধুনিক হয়ে গেল, আমি সেই গ্রামে যেমনি আছে সেমনি পড়ে রয়েছি। কত ভাবনা নিয়েছিলাম আমি শহরে যাব, মান যাবে না চলবো, গ্রামের খ্যাত আর গাইয়া থাকবো না, কিন্তু সেই গ্রামে চলে আসলো। লেখক বলেছে না গ্রামই তোমার ভালো। অর্থাৎ লেখক সেই আধুনিক জীবনটা সে ধরতে পারেনি এবং একটা ইঙ্গিত করেছেন। কুয়াশা হলো লজ্জা, গ্লানি, বিচ্ছিন্নতা এবং অনিশ্চয়তার প্রতীক। কারণ কুয়াশা কি আফসাফসা বিষয় না, এই জন্য অনিশ্চয়তার প্রতীক। অর্থাৎ সেই লেখক জানে না বাসায় গেলে কি বলবে না বলবে। আর বাড়ি বা আটচালা, এটা হচ্ছে এখানে দ্বৈত অর্থ বহন করে। একদিকে লজ্জা ফেরার স্থান, আবার একটা ভয়ের কারণ, দুইটাই। একটা হচ্ছে সে জানে এটা লজ্জা, বাসা গেলে কি বলবে, লজ্জা, কিন্তু আবার তা তো যেতে তো হবে, এটাই তো আমার আশ্রয়, এছাড়া আমি যাবো কোথায়, কই আছে, কই যেতে পারি। আমরাও অনেক সময় এরকম করি বের হয়ে যেতে মন চায়, কিন্তু শেষমেশ সেখানে আমার যেতে হয়। অন্যদিকে মায়ের উপস্থিতির কারণে এটি হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল। এরপর আসো কোরআনের আয়াত, ফাবি আই আলা ই রব্বিকুমা তুকাজ্জিবান। এর অর্থ, সুতরাং তুমি তোমার প্রতিপালকের কোন অনুগ্রহ অস্বীকার করবে। বাবার মুখে এই আয়াত কবিতাটিকে এক ভিন্ন মাত্রা দিয়েছে। এর মাধ্যমে হয়তো বাবা বোঝাতে চাইছেন যে জীবনের ছোট ছোট ব্যর্থতা সত্ত্বেও আল্লাহ তাআলার করুণা ও অনুগ্রহকে অস্বীকার করার উচিত নয়। যেমন এই যে আমরা এই বাস্তবেই ফাবিয়াল রব্বিকুমা তুকাজ্জিবান শব্দ হচ্ছে তুমি তোমার প্রতিপালকের কোন নিয়ামত অস্বীকার করবে। আসলে আমাদের সম্ভব না সৃষ্টিকর্তা কোনো একটা নিয়ামত অস্বীকার করা। এরকম তো বাবা এটা বলে দিতে চাচ্ছিল, এটা মেটাফরিকভাবে। বাবা তো তার কোরআনের আয়াতে যেটা যেটা পড়তেছে, লেখক কেন এই একটাই উল্লেখ করলেন, ওইটাই যে এই যে জীবন, এই যে মা, এই যে সন্তান, এই যে পরিবার, এই যে মার সাথে আলিঙ্গল, এই যে বেঁচে থাকা, এই যে ছোটটা পরিবারের মধ্যে হাসি খুশির আনন্দ উদযাপন, এটা তো কত বড় নিয়ামত। এটা আমরা কীভাবে অস্বীকার করতে পারবো? পৃথিবীতে আমরা আফসোস এই পাই নেই, সেই পাই নেই, কত কিছু পাই নেই, এই তুমি যা পেয়েছো এই নিয়ামতটা কি শেষ করতে পারবা? সম্ভব হয় না। তো এরকম একটাই ইঙ্গিত এখানে দিয়েছে। তারপর যদি আসি কবিতার মূলভাব বলেছি সেটা বলবো না। অন্তর্নিহিত অনুভূতি হচ্ছে ব্যর্থতা, হতাশা, টেন মিস করার মাধ্যমে, লজ্জার গ্লানি, অন্যদের সাথে নিজেকে তুলনা এবং খালি হাতে বাড়ি ফেরার সংকোচ। এটা দিয়ে লেখক তার লজ্জার গ্লানিটা ইঙ্গিত করছে, অন্যদের সাথে তুলনা করছে, ওই যে বন্ধু, ওই লাইলি, ওই ফরহাদ, ওদের দিয়ে নিজেকে তুলনা করেছে। তারপর হচ্ছে ভয়, বাবার রাশভারী ব্যক্তিত্ব। বাবা দেখো বেশি কথা কিন্তু বলে না, পড়তে পড়তে একটু তাকায়, একটু গরম হয়ে তাকায়, আবার তিনি তার কাজে ব্যস্ত হয়ে যায়। এটা দ্বারা ভয়টা, বাবার রাশভারী অবস্থাটা উল্লেখ করেছে। মুক্তি ও আশ্রয়, যে মায়ের সিনেমাখা মুখ, এটাই মুক্তি, এটাই আশ্রয়। মা অনেক কিছু বলবে, অনেক কিছু করবে, শেষ পর্যন্ত এই মাতেই শেষ, মাতেই শুরু, এ বিষয়ে বলা হয়েছে। এরপরে চরিত্র এবং তাদের কার্যকলাপ সম্পর্কে যদি দেখি, বন্ধুরা বা ভাই বোনেরা, কথাকে বিপরীত চরিত্র সে উপস্থাপিত। যেমন জাহানারা, ফরহাদ, লাইলি, নাহার। জাহানারা কি করে? ট্রেন ফিল করা না। ফরহাদ আধ ঘন্টাকে পৌঁছে যায়। এটা পড়লে তোমার যে লাভটা হবে কি, এটা পড়লে তোমার লাভ হবে হচ্ছে সিকিউর জন্য একটু উপকার পাওয়া। লাইলি কি করে? সে চাকরকে দিয়ে আগে ভাগেই টিকিট কিনে রাখে। আর নাহার কোথাও যাওয়ার আগে ভাত পর্যন্ত খায় না। ঠিক আছে, তাহলে আমরা ওদের কার্যকলাপ দেখলাম। লেখক এরপরে হচ্ছে কিছু কার্যকলাপ। কথক, লেখক কী কাজ করে? কবি তাড়াহুড়ো স্টেশনে পৌঁছাতে গিয়ে ব্যর্থ হন,
তারপরে যে যা যা সব কিছু আছে। লেখকের বাবা, তার কার্যকলাপ কি, আগে সতর্ক করেছিলেন। তারপর লেখকের মা, তার কার্যকলাপ, সে হচ্ছে স্নেহময়ী, আশ্রয় এবং নিঃশর্ত ভালোবাসার প্রতীক। এবার দেখো উপমা, আর এই এই অংশটা খুব দারুণ, উপমার চিত্রকল্পগুলো, যে লেখক কত কত সুন্দর করে উপমা ব্যবহার করেছে এবং হচ্ছে কিছু চিত্র সাজিয়েছে। উপমাগুলো দেখো, হতাশার মতন হঠাৎ দারুণ হুইসেল দিয়ে ছেড়ে দিয়েছে, নির্লজ্জের মতন হঠাৎ লাল সূর্য উঠে, পরাজিতের মতন আমার মুখের উপর রোদ নামলো, দারুণ ভয়ের মতো ভেসে উঠবে আমাদের আটচালা ঘর। দেখছো? আর এর এই চিত্রকল্পগুলো, মানে এইটার যে দৃশ্যকল্প, এদের কি বোঝানো হয়েছে? এই দৃশ্যকল্প কথকে মানসিক অবস্থা প্রতিস্থাপিত হয়েছে, যেমন নীলবর্ণ আলোর সংকেত, জানালায় উপর হয়ে আমাকে দেখছে, কুয়াশার সাদা পর্দা, শিশির আমার পাজামা ভিজে যাবে। এইটা ছিল কি দৃশ্যকল্প সৃষ্টি করছে লেখক। কিছু সৃষ্টি করছে স্পর্শকল্প, কুয়াশায় কাঁপছি, তারপরে শীতের বিন্দু জমতে থাকবে, মাকে জড়িয়ে ধরা। আর গ্রানকল্প কোনটা? যে বাসি বাসন হাতে মা, হাতে আম্মা এখনো কি করতেছেন, বাসন মাজতেছেন। তো যাই হোক, আমরা এই নোটটাও দেখলাম, নোটও কিছুটা তোমাদের কাজে দিবে। এইবারে আসি হচ্ছে আমরা একটা সৃজনশীল সমাধান করে দেখি কেমন প্রশ্ন আসে, আমাদের তখন কি করতে হবে। এই প্রশ্নটাই আমরা দেখি। আচ্ছা, প্রশ্ন এইটা হলে বেশি ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, ও একটা জিনিস মানে বলি নেই, আমি বলছিলাম যেটা বলবো খুব অন্তর্নিহিত কথা, এটা অনেকেই জানে না। যদি কোনো এই ভিডিওটা কোনো কি হয়, কোনো শিক্ষক দেখে থাকেন, তাদের জন্য কাজে দিবে। যে আসলে আল মাহমুদ প্রথম জীবনে ছিল কমিউনিস্ট, ঠিক আছে, অর্থাৎ মার্ক্সবাদী টাইপের লোক ছিলেন। এরপরে তিনি জামাত ইসলামে চলে আসলেন। তো এই যে প্রত্যাবর্তন যখন তিনি করতে যান, তখন তিনি অনুভব করেন, খেয়াল করেন, তার কত বিখ্যাত বিখ্যাত বন্ধুরা, সে বুঝতেছে আমি এই পথে আসলে পরে আমি কিন্তু অনেক সুযোগ সুবিধা বঞ্চিত হব, হয়তো আমাকে আর মূল্যায়নও করা নাও হইতে পারে। কিন্তু তখন একসময় মনে হতো এই যে প্রত্যাবর্তন করতেছি এটা কি ঠিক করতেছি, আমি যে যেখানে ছিলাম সেটা বাদ দিয়ে তাদের সাথে, আমি ট্রেন বলতে ওই যে বড় বড় কবি শেখ তার সাথে যারা ছিল তাদের সাথে যে সে সরকারি সুবিধা নেওয়া বা কমিউনিস্টের সাথে থাকা, কিংবা এই যে নাস্তিক চিন্তাগুলো ধারণ করা, এগুলো যে তিনি করলেন না, সেখান থেকে বেশি যে ধর্মের পথে আসলেন, এই তিনি ঠিক করলেন নাকি ভালো করলেন, এরকম একটা কনফিউশন, তিনি ট্রেনে উঠলেন না মনে করেন। তারপরে কিন্তু ফেরত পেয়ে তো দেখলাম যে কেন কী বা মিস করছে, এই তো বাবা, এই তো কাছের মানুষ, এই তো সব কিছু ঠিকঠাকই আছে। তো লেখকের সেই জীবনের এই পরিবর্তনটা কিন্তু এই কবিতার মধ্যে উল্লেখ করেছে। আমরা কিন্তু ধরতে পারি জানিও না, তোমাদের আপনাদের বা তোমাদের দেখবা কোনো সৃজনশীলের মধ্যে কিন্তু এগুলো উল্লেখ নাই, এবং ব্যাখ্যা টাকার মধ্যে এই কথাটা নাই। তো এটা তোমাদের দিতে হবে না, প্রয়োজন নাই। তোমরা এখানে শুধু একটা যুবকের কথাই বলবা, এক যুবক সে ট্রেন মিস করছে, তার কী কী হয়েছে এইগুলাই উল্লেখ করবা। এত গভীরের বাস্তব জীবনের সাথে সে কোন প্রেক্ষাপটে লেখছে এটা দেওয়া দরকার নেই, শুধু জানাই দিলাম, বলে দিলাম। এখন আমরা এই কবিতাটা, এটা ভালো লাগবে কারণ মাইকেল মধুসূদন দেখে আমি বুঝতে পারতেছি মাইকেল মধুসূদনের জীবনের সাথে কিন্তু এই কবিতাটা মিলে যায়। তিনিও তো এরকম চলে গেছেন বিদেশ, এরপর দেশে তার ফেরত আসছে, ভাবছিল যে বাংলা সাহিত্য লিখবো না, বিদেশি সাহিত্য লিখে অনেক করা বড় সাহিত্যিক হয়ে যাব। তারপরে তো বুঝলো যে দূরই হয় না। এই যে যখন তিনি আসেন তখন তো তার লজ্জা করে না যে বড় মুখেরা তো গেছি লেগা বিদেশে, আর আইসিসকের লেগা। তো এই বিষয় নিয়ে উদ্দীপক দেখো, মাইকেল মধুসূদন দত্ত বাংলা কাব্যে অমিতাক্ষ ছন্দ সনেটের প্রবর্তক। পাশ্চাত্য জীবনযাপনের প্রতি প্রবল আগ্রহ থাকায় তিনি বিদেশে পাড়ি জমান। তিনি ইংরেজি ভাষায় সাহিত্য সাধনার মাধ্যমে বিখ্যাত হতে চেয়েছিলেন, কিন্তু তার এই উদ্দেশ্য সফল হয়নি। প্রবাস জীবনে শৈশবে বেড়ে ওঠা কপোতাক্ষ নদের প্রতি তিনি স্মৃতিকাতর হয়ে পড়েন, যার অন্তরে রয়েছে কবিমনের দুর্বার স্বদেশ প্রেম। প্রবাসে অবস্থান করলেও তার মন পড়ে থাকে এই ভূমিতে, তারও প্রিয় নদের কাছে। দেশে ফেরার এক তীব্র আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটেছে কপোতাক্ষ নদ কবিতায়। দেখি মাইকেল মধুসূদন দত্তের বিদেশ পাড়ি দেওয়ার সঙ্গে প্রত্যাবর্তন লজ্জা কবিতার বৈসাদৃশ্য ব্যাখ্যা কর। বৈসাদৃশ্য এটাই, আমরা প্রত্যাবর্তন লজ্জার মধ্যে দেখলাম লেখক যেতে পারেন নাই, আর মাইকেল মধুসূদন তো চলেই গিয়েছিলেন। লেখক না যেতে পেরে আফসোস করতেছে, আর মাইকেল মধুসূদন গিয়ে তারপর আফসোস করছে, অনুতপ্ত হয়েছে। এরপর দেখি ঘতে উদ্দীপকের শেষাংশে ভাবনা প্রত্যাবর্তনের লজ্জা কবিতার পরিণতি পেলেও প্রেক্ষাপট ভিন্ন। হ্যাঁ, পরিণতি, যে সেই দেশে গিয়ে তার কথাই মনে করে, স্বদেশ প্রেমের কথাই মনে করে, এই লাস্টের অংশের কথা, যে দেশে ফেরার এক তীব্র আকাঙ্ক্ষার প্রতিফলিত হয়েছে কপোতাক্ষ নদে। সব ঠিক আছে, কিন্তু কবিতার সাথে এটা কি
এই প্রেক্ষাপট ভিন্ন, হ্যাঁ আসলে প্রেক্ষাপট ভিন্ন। এখানে তিনি চলে গিয়েছেন আর এখানে লেখক যাননি, যেতে চেয়েছিলেন, ট্রেন মিস করে ফেলেছেন। এখন তিনি কিভাবে বাবা মার সাথে যে কথাগুলো বলেছেন সেটা এখন কীভাবে তিনি রিপিট করবেন, এই বিষয়ে উল্লেখ করেছে। প্রেক্ষাপট সূত্র আসলেই একেবারেই ভিন্ন, প্রেক্ষাপটটা কিছুতেই এক নয়। তো যাই হোক, এরকম ধরনের সৃজনশীল আসবে, ঘুরে ফিরে বাকি যেগুলো দেখবা সবগুলো দেখবে এই এক কথাই বারবার বলতেছে, কি মিল আছে কি মিল নেই। ঠিক আছে, গ্রামের কিছু, যেমন ধরো এইখানে আবার একটা ভিন্ন জিনিস করছে, সেটা হচ্ছে সৌন্দর্য তুলে ধরা হয়েছে, গ্রামের সৌন্দর্য। যাই হোক, শুধু সৃজনশীলের জন্য কিন্তু আমাদের একটা ভিডিও থাকবে। তো আমরা কিন্তু পার্ট বাই পাই জ্ঞানমূলক, অনুধাবন, সৃজনশীল সবটার জন্য ভিডিও করব। এটাই ছিল মূল ভিডিও, বেসিক ভিডিও। তো আশা করি সবাই এই ভিডিওটা দেখে পড়তে পড়তে লজ্জার সম্পর্কে তোমার আসলে আর কোনো সমস্যা নেই থাকলে অবশ্যই কমেন্টে জানাও, যাতে আমি পরবর্তী যে ভিডিওগুলো অর্থাৎ জ্ঞানমূলক, অনুধাবন, অন্য কোনো জায়গায় সেই তোমার প্রশ্নের সমস্যাটা সমাধান দিয়ে রাখতে পারি। তাহলে আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য আর কোনো ভিডিওতে, অন্য কোনো টপিকে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।